পলাতক হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুর। বিমান বাহিনীর সাবেক প্রধানের দুর্নীতি অনুসন্ধানে দুদক, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান কারাগারে। সংস্কারের নামের ষড়যন্ত্রের আশঙ্কা তারেক রহমানের, দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠার তাগিদ। সরকারের কাছে ২ সংস্কার কমিশনের প্রতিবেদন, ঢাকায় মহানগর সরকার গঠনের সুপারিশ। হাসিনাকে হত্যা চেষ্টা মামলার সব আসামি খালাস, সাংবাদিকদের উপর হামলা আদালত বর্জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, রূপপুরের ঘুষের টাকায় লন্ডনের টিউলিপের ফ্ল্যাট, অবৈধ সম্পত্তির সব তথ্য তদন্ত টিমের হাতে। জুলাই গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেয়া শেখ হাসিনার ভাষণ দেওয়ার প্রতিবাদে মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি পালন করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে গিয়ে বিক্ষোভ ও ভাঙচুর করেন তারা। বুধবার রাত ৮টার দিকে বিক্ষোভকারীরা বাড়িটিতে ঢুকে ভাঙচুর শুরু করেন। বিপুল সংখ্যক ছাত্র জনতা সেখানে স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। বুলডোজার দিয়ে বাড়িটি গুড়িয়ে দেওয়ার দাবি জানিয়ে বাড়ির বাইরে স্লোগান দিচ্ছেন কয়েকশো মানুষ। এদিকে খুলনায় শেখ বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফ্যাসিবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। খুলনায় রাত ৮টা ৪০ দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ বাড়ির উদ্দেশ্যে লং মার্চ শুরু করে, পরে শেখ বাড়িতে এসে ক্ষোভ প্রকাশ করে। এ সময় তারা বুলডোজার দিয়ে বাড়িটিতে ভাঙা শুরু করে। ছাত্ররা জানায়, এই বাড়ি থেকে পদ্মা পারের সব জেলাগুলোতে ছাত্র নির্যাতনের নির্দেশনা দেয়া হতো, তাই সংক্ষুব্ধ ছাত্ররা এটি ভেঙে দিচ্ছে। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে আছেন সহকর্মী তৌহিদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তৌহিদ, ছাত্র জনতার ব্যানারে ধানমন্ডি ৩২-এ যে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে সেই সম্পর্কে আমাদের সর্বশেষ পরিস্থিতি তথ্য জানাবেন। ধন্যবাদ রিয়াজ হাফিজ। আপনি জানেন যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ব্যানারে বিক্ষুব্ধ ছাত্ররা ধানমন্ডি ৩২-এর যে বাসভবন শেখ মুজিবুর রহমানের, সেইখানে তারা জড়ো হয় রাত ৮টার আগে থেকে, এবং 8:30 থেকে তারা কিন্তু ভাঙচুর এক পর্যায়ে আপনি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এখনও কিন্তু সেই উত্তেজনা এখনও রয়ে গেছে। বেশ ঘন্টারও বেশি সময় হয়েছে এখানে আগুন জ্বালানো হয়েছে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী বলতে আসলে পুলিশের তেমন কোনো সদস্য আমরা এখানে দেখতে পাইনি, তবে সেনাবাহিনীর কিছু সদস্য ছিলেন, তারা এক পর্যায়ে তারাও এখান থেকে চলে যান। বুলডোজার দিয়ে যে গুড়িয়ে দেওয়ার যে ঘোষণা দিয়েছিল, আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যে হাসনাত আবদুল্লাহ, উনি তার ফেসবুকে দিয়েছিলেন যে মুজিববাদের যে তীর্থস্থান সেটা গুড়িয়ে দেওয়া হবে, এরকম একটা পোস্ট দিয়েছিলেন। সেটিরই বুলডোজার আনার অনেক চেষ্টা করেছিল, কিন্তু সেটি আসলে বাধা দিয়েছিল। কিন্তু 2-3 মিনিট আগে কিন্তু একটা বুলডোজার আনা হয়েছে। এর আগে থেকে আপনি দেখতে পাচ্ছেন যে
অনেক আগের যে ভবন ধানমন্ডি সেটি আগুন দেয়া হয়েছে। এখানে যারা এসছে আপনাকে বলতে পারি আসলে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যেই একটা ছাত্র জনতা সর্বস্তরের মানুষের যে একটা উৎসাহ উদ্দীপনা ছিল, আজকে বলা চলে সেই নতুন একটা তাদের মধ্যে একটা উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তারা এইটা ভাঙচুর, আগুন এবং প্রতিবাদের ভাষা তারা। আপনি দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32-এর যে দুই ভবনের পাশেও নিচেও কিন্তু আগুন লাগানো হয়েছে এবং আপনাকে যদি আমি এদিকে দেখাই যে এখানে কিন্তু আগুন জ্বলছে, এটার পেছনে কিন্তু আগুন জ্বলছে এবং মূল ভবন ধানমন্ডি 32-এর যে মূল ভবন সেখানে একটু দূরে, সেখানে কিন্তু অনেক আগে। তৌহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী তৌহিদুর রহমান যুক্ত হয়েছিলেন ধানমন্ডি 32 নম্বর থেকে। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াতুল ইসলামকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এদিকে সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানের ৩,০০০ কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। মঙ্গলবার প্রায় ২৮ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলা হওয়ার খবর পেয়ে রাতে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তাকে। উদ্ধার হয় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, বিদেশি পাসপোর্টও জব্দ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে দুদকের কাছে তুলে দেওয়া হয়। মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াতুল ইসলামকে। ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় তাকে। গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হওয়া রুবায়াতকেও দুদকের কাছে দেয়া হয়। সেগুন বাগিচার প্রধান কার্যালয়ে আলমগীর ও রুবায়াতকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে দুদক টিম। পরে 10 দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব। রিমান্ড শুনানি হবে বৃহস্পতিবার। 27,86,00,000 টাকারও বেশি গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটা মামলা রুজু করা হয়েছিল। সেই মামলা সংক্রান্তে ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর চেয়ারম্যান ম্যাক্স গ্রুপকে গ্রেপ্তার করা হয়েছে। শিবলি রুবায়াতুল ইসলাম $3,61,00,000 বাংলাদেশে আনয়ন করে 28,820 টাকা নিজে গ্রহণ করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। জনাব শিবলি রুবায়াতুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ৩,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সংবাদ সম্মেলনে এ তথ্যও জানান দুদক মহাপরিচালক। এয়ার চিফ মার্শাল অবসরপ্রাপ্ত শেখ আব্দুল হান্নান সাবেক বিমান বাহিনী প্রধান ঢাকা এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ পূর্বক বিদেশে অর্থ পাচার সহ নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের বিরুদ্ধেও মামলা দায়েরের তথ্য জানান দুদক মহাপরিচালক। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গ্র্যাডুয়েশন তালিকার 48 নং কমিকে থাকা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সংস্কারের নামে ষড়যন্ত্র চলছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2016 সালে ফেনীতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার বিএনপি নেতা মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ মন্তব্য করেন তারেক রহমান। বুধবার বিকেলে ফেনীর সোনাগাজী সাবের মোহাম্মদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আমরা বিএনপি পরিবারের এই আয়োজনে তারেক রহমান আরও বলেন, যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে, দ্রুত এসব বন্ধ করতে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। কিছু কিছু মানুষ সংস্কার 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 কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। পরিষ্কারভাবে আজ আমি হাজারো মানুষের সামনে একটি কথা তুলে ধরতে চাই। আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা। যদি সংস্কার সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয়,
তাহলে দেশের সমস্যা বাড়বে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। পাশাপাশি জাতীয় ঐক্য বিভক্ত হলে স্বৈরতন্ত্র শক্তিশালী হবে সতর্ক করে দিয়েছেন তারা। রাজধানীতে ভিন্ন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন দলের সিনিয়র নেতারা। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদলের এক নেতার মৃত্যুর প্রতিবাদে নাগরিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে। এতে বিএনপি নেতারা বলেন, যে কোনো পরিস্থিতিতে স্বৈরাচার বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নইলে স্বৈরতন্ত্রই পুনঃপ্রতিষ্ঠা পাবে বলে মন্তব্য করেন তারা। 5ই আগস্টের যে ঐক্য, সেই ঐক্যকে এখনকার যে সময়, সেই সময়ে যে কাজটি করার, সেই কাজটি বর্তমান সরকারকে করতে হবে। মানুষের ভাত এবং ভোটের অধিকার মেনে নিতে হবে। এদিকে সকালে একই স্থানে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার দোসররা প্রশাসনের সব জায়গাতেই ঘাপটি মেরে রয়ে গেছে, তাই অন্তর্বর্তী সরকারের পক্ষে সফল হওয়া বেশ কঠিন। গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যে সাংবিধানিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে চাই, সেই সরকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দেন প্রথমত নির্বাচনমুখী সংস্কারের। গণহত্যা ও মানবাধিকার বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেন তিনি। চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার তাদের বিচার করবেন না, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন, এত স্ববিরোধিতা ঠিক নয়। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। বিশেষ সব ভাষায় জুলাই অগস্ট শহীদের আত্মদানের ইতিহাস তুলে ধরবে জামায়াত ইসলামী। 717 শহীদের নাম পরিচয় সংকলন করে জুলাই 2024 বিপ্লবের শহীদ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আকবর হোসেন সুমনের রিপোর্ট। 24 জুলাই আগস্ট অভ্যুত্থানে দেশ জুড়ে শহীদের নাম পরিচয় ও মৃত্যুর ঘটনা সংকলন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। 10 খণ্ডের এই হালনাগাদ তালিকায় প্রকাশিত হয়েছে 717 শহীদের পরিচয়। জাতীয় প্রেস ক্লাবে শহীদ স্মারকের মোড়ক উন্মোচন করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ আয়োজনে অভ্যুত্থানের শহীদের স্বজনরা হত্যার বিচার দাবি জানান। আমার সন্তান মাহফুজ সহ 2000 উপর ছাত্র জনতার হত্যার বিচার না হওয়া পর্যন্ত এর কোনো নির্বাচন নয়। নির্বাচন দেওয়ার জন্য, কাউকে ক্ষমতায় যাওয়ার জন্য এতগুলো মায়ের সন্তান তাদের জীবন দেয়নি। আপনাদের কোনো কথা, কোনো কাজে যদি জুলাই বিপ্লবের স্পিড বিনষ্ট হয়, তাহলে আগামী দিন আপনাদেরকেও ছাত্র জনতা কাঠগড়ায় দাঁড় করাবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার না করে নির্বাচন হলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশের কোটি কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা যে জীবন দিয়েছে, সেজন্য যুগ যুগ ধরে আপনারাও স্মরণীয় হয়ে থাকবেন, শহীদরাও স্মরণীয় হয়ে থাকবেন। আর তাদের শাহাদাতের বারাকায় আমরা বাংলাদেশের জনগণ যুগ যুগ ধরে উপকৃত হব। 5ই আগস্টের আন্দোলনে জামাত শিবির সহ এদেশের গোটা বাংলাদেশের সর্বস্তরের মানুষ যেমন রাজপথে ছিল, জামাত এবং ইসলামী ছাত্র শিবির রাজপথে ছিল। এই ফ্যাসিবাদের 6 মাসের মধ্যেও বিচারের ন্যূনতম কোনো ব্যবস্থা না হওয়া, এটি আরেকটি জ্বলন্ত দৃষ্টান্ত যে এই বিচার ব্যবস্থার চেয়ে ইসলাম প্রদত্ত বিচার ব্যবস্থা অনেক শ্রেষ্ঠ এবং মুসলিমের অধিকার আদায় করার জন্য গ্যারান্টি। শহীদের তালিকা হালনাগাদ ও সংকলন প্রক্রিয়া চলমান রেখে জামায়াতে ইসলামী দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন আমির। অনলাইনের মাধ্যমে এই ইতিহাসকে গোটা বিশ্ববাসীর কাছে পেশ করব এবং মেজর সবগুলা ল্যাঙ্গুয়েজে পেশ করার চেষ্টা করব, শুধু বাংলা নয়, যাতে করে বিশ্ববাসী আমাদের বীরদেরকে জানতে পারে। কৃতিত্ব না নিয়ে বরং এই উদ্যোগে রাষ্ট্রকে সামিল হওয়ার আহ্বান জানান আমিরে জামায়াত। যে কাজটা জামাতে ইসলামী হাত দিয়েছে, এটা জামাতে ইসলামের একার সম্পত্তি নয়, এটা জাতীয় সম্পত্তি। এটা একার দায়িত্ব নয়, সকলের দায়িত্ব, সরকারেরও দায়িত্ব, আরো যারা অংশীদার আছেন তাদেরও দায়িত্ব। গণমাধ্যমও ফ্যাসিবাদের থাবামুক্ত ছিল না বলে উল্লেখ করেন জামায়াতের আমির। সত্যিকার অর্থের মুক্তিকামী সমস্ত মানুষ ছিলেন মজলুম। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সপ্তাহব্যাপী কর্মসূচির পর নতুন রাজনৈতিক দল ঘোষণা করবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
সংগঠন দুটির নেতারা জানান, নতুন রাজনৈতিক দল সম্পর্কে জনগণের মতামত জানতে প্রায় 1 লাখ জনমত সংগ্রহ করা হবে। বুধবার রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন শিউলি শবনম। ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। শেখ হাসিনাও ভারতে পালিয়ে যান। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি আলোচনায় ছিল। সেই আলোচনা বাস্তবে রূপ নেবে চলতি মাসেই। সংবাদ সম্মেলনে সেই বিষয়টি তুলে ধরেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। আমরা এখানে রিকশা চালক, শহীদ ফ্যামিলি যারা গণ অভ্যুত্থানে অনেক বেশি অংশগ্রহণ করেছিল, প্রত্যেকটা সেকশন, আমাদের ধর্মীয় উপাসনালয় থেকে শুরু করে প্রত্যেকটা সেকশন আমরা ইনশাআল্লাহ কভার করব। আপনার চোখে নতুন বাংলাদেশ স্লোগানে আয়োজিত কর্মসূচির মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে দল গঠনের পরিকল্পনা করছে সংগঠন দুটি, জানানো হয় সংবাদ সম্মেলনে। নতুন রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কি প্রত্যাশা করে সে সম্পর্কে সক্রিয়ভাবে জনসাধারণের মতামত সংগ্রহ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। আমরা বিভিন্ন জায়গায় বুথ স্থাপন করব, যে বুথের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশে যে ক্যাম্পেইনটা হবে সেই ক্যাম্পেইনের মধ্য দিয়ে জনগণের মতামতকে জনগণের কাছে সেই দলটা উপহার দেওয়ার চেষ্টা করব। নতুন রাজনৈতিক দল কোনো নির্দিষ্ট শ্রেণী বা আদর্শের না হয়ে সবার কণ্ঠস্বর হবে বলেও জানান তারা। প্রত্যেকটা মানুষের নানা মত রয়েছে, নানা পথ রয়েছে। আমরা নানা মতের এবং নানা পথের মানুষগুলোকে ধারণ করতে চাই। তাদের চোখে তারা নতুন বাংলাদেশটা, এই ফেসিবাদ আমরা যে ফেসিবাদ পরবর্তী বাংলাদেশটা কিভাবে দেখতে চাই, সেটির জন্য আমরা মানুষের কাছে যেতে চাই। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনো চূড়ান্ত বিজয় আসেনি বলে মন্তব্য করেন ছাত্র নেতারা। আপনারা কেন মিডিয়াতে যে ফেসিবাদী খুনি হাসিনা লেখা যায় না? ফেসিবাদী খুনি হাসিনা যদি আপনারা না লিখেন, আপনারা না বলেন, আপনার হচ্ছে আওয়ামী যে কাঠামো রয়েছে, মিডিয়া রয়েছে, সেটির সিলসিলা আপনারা অব্যাহত রাখছেন। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। এতে ভারতের নয়াদিল্লির মতো ঢাকায় ফেডারেল সরকার নিয়ন্ত্রিত রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। সুপারিশ করা হয়েছে 4টি বিভাগকে প্রদেশ করার। প্রতিটি বিভাগে হাইকোর্টের বেঞ্চ স্থাপনেরও সুপারিশ করা হয়েছে। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। গেল অক্টোবরে 6 সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন গত 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হয়। আজ জমা দিল বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার এই 2 কমিশন। বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে কিছু প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক সংস্কারের সুপারিশ করা হয়েছে, যার মধ্যে আছে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস, মামলা তদন্তের জন্য স্বতন্ত্র সংস্থা প্রতিষ্ঠা করা, আদালত বিকেন্দ্রীকরণ এবং আদালত কেন্দ্রিক আইনজীবীদের রাজনীতিতে সংস্কার। প্রাতিষ্ঠানিক বিষয়ের মধ্যে সুপ্রিম কোর্টের বর্তমান যে সাংবিধানিক অবস্থা এবং অধস্তন আদালতের যে সাংবিধানিক অবস্থা, এখানে আমরা বেশ কিছু অ্যামেন্ডমেন্ট সাজেস্ট করেছি। এদিকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী 3 ধরনের সংস্কারের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন, যার মধ্যে আছে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, সেবা প্রদানের সক্ষমতা স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর, মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যা কমানো এবং স্বতন্ত্র ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট প্রতিষ্ঠার মতো প্রস্তাবনা। জনপ্রশাসন সংস্কার ইট ক্যানট বি এ ওয়ান শট অ্যাফেয়ার, এটার একটা কন্টিনিউটি থাকতে হবে। সেই জন্য আমরা রিকমেন্ড করেছি যে একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন থাকা উচিত। প্রধান উপদেষ্টা বলেন, নাগরিকরা নানাভাবে হয়রানি ও অধিকার বঞ্চিত হন। এখন 2 কমিশনের রিপোর্ট বাস্তবায়ন হলে নাগরিকরা তাদের অধিকার ফিরে পাবে। যে সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন, সেটাতে এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব, এটাই আমাদের প্রত্যাশা এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। রাজনৈতিক দলগুলো এবং সুশীল সমাজ সংস্কার কমিশনগুলোর দেয়া সুপারিশের সাথে একমত হবে বলেও আশা প্রধান উপদেষ্টার। জনগণের হাতে দিয়ে দেব এবং রাজনৈতিক দলের হাতে দিয়ে দেব, সিভিল সোসাইটি অর্গানাইজেশনের কাছে দিয়ে দেব, যাতে করে তারা একমত হতে পারে যে এগুলো করে ফেলা ভালো।
কারণ আমরা মনে করছি আমাদের এখানে আমাদের মাথা নাড়ছি, আমাদের ভালো লাগছে, সবাই যেন এটা মাথা নাড়ে, যেটা ঠিক কথা বলেছেন, আমাদের তো প্রাণের কথাটা বলেছেন। সংস্কার কমিশনগুলোর রিপোর্ট শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের অন্য অনেক দেশেরও কাজে লাগতে পারে বলে মত ডক্টর ইউনূসের। সব জাতিকে এটা ফেস করতে হবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সবগুলো সংস্কার কমিশনের রিপোর্ট হাতে চলে আসায় এখন সরকার এই ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের সাথে সুপারিশগুলোর ব্যাপারে আলোচনা করবে সরকার। যেসব সংস্কারের ব্যাপারে সবাই একমত হবেন সেগুলোই করা হবে। আর সংস্কারের ব্যাপ্তির উপরই নির্ভর করবে আগামী নির্বাচনের দিনক্ষণ ঠিক কবে হবে। এই ঐক্যমত যেটা হবে, কনসেনসাসে যেটা রিচ হবে, সেটাই সবাই সাইন করবেন পলিটিক্যাল পার্টিগুলো, এবং সাইন করার পরে যেটা দাঁড়াবে সেটাই হবে জুলাই চার্টার। এই জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন, পরবর্তী গভর্নমেন্টগুলো এসে করবেন, এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে। 1994 সালে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে দণ্ডিতদের খালাস দিয়েছেন হাইকোর্ট। এদিকে এ রায় নিয়ে ব্রিফিংয়ের আগ মুহূর্তে হামলায় কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। এর মধ্যে আহত বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের সাংবাদিক জাভেদ আক্তারকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। দুপুরে রায় ঘোষণার পর অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকরা আইনজীবীদের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সহ পাবনা জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এক পর্যায়ে এক যুবক সাংবাদিকদের ঠেলে ডায়াসের সামনে ঢুকে পড়ে এবং তর্কে লিপ্ত হন। সে সময় কয়েকজন দুর্বৃত্ত সাংবাদিকদের কিল, ঘুষি ও লাথি মেরে আহত করেন। এই ঘটনার পরে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস কোর্ট থেকে এসে পরিস্থিতি শান্ত করেন। পাশাপাশি সাংবাদিক জাভেদ আক্তারকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন। রিপোর্টারকে আমরা সবাই দাঁড়ানো ছিলাম, বলছে যে তোরা কারা। আমি শুধু ওনাকে বলছি যে আপনি কে। সাথে সাথে বুকে টুকে আমার জামা সোয়েটার পরা ছিলাম সেটা খুলে গেছে। এখন বুকের মধ্যে খুব মাথা ব্যথা করছে, খুব প্রচন্ড রকম মাথায়। জাভেদ আক্তারকে হাসপাতালে ভর্তি করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকরা ব্রিফিং বর্জন করে অ্যানেক্স ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। প্রতিবাদ লিপি দিয়েছে সুপ্রিম কোর্ট ল রিপোর্টার্স ফোরাম ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। অবৈধ অর্থ সম্পত্তি লেনদেনের তদন্তে উঠে এসেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের নাম। এ নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন বলছে, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে আত্মসাৎ করা অর্থ দিয়ে লন্ডনে 7 লাখ পাউন্ডের বিলাসবহুল ফ্ল্যাট কেনেন টিউলিপ। হাসিনা পরিবারের অন্য সদস্যদের প্রায় 22 লাখ পাউন্ডের সম্পদ রয়েছে লন্ডনে। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। লন্ডনে এই বিলাসবহুল ফ্ল্যাটের দাম প্রায় 7 লাখ পাউন্ড। মালিক টিউলিপ সিদ্দিক, ব্রিটিশ লেবার পার্টির এই এমপি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে। দামি এই ফ্ল্যাটটি উপহার পেয়েছেন এমন দাবি করলেও নথিপত্র বলছে ভিন্ন কথা। অবৈধ অর্থে কেনা হয়েছে ফ্ল্যাটটি। গোপন তদন্তে এমন অভিযোগের বিষয়ে নিশ্চিত হন দুদকের তদন্তকারীরা। এরপরই প্রকাশ্যে তদন্ত শুরু করেন। খতিয়ে দেখছেন অর্থের উৎস। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে আসে তদন্তের নানা তথ্য। অভিযোগ রয়েছে, রাশিয়ার সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মধ্যস্থতা করে টিউলিপ ও শেখ হাসিনার পরিবারের সদস্যরা 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেন। ওই অর্থের একটি অংশ দিয়েই কেনা হয় সম্পত্তি। শুধু টিউলিপ নয়, হাসিনা পরিবারের অন্য সদস্যদেরও উত্তর লন্ডনে 6.5 লাখ পাউন্ডের ফ্ল্যাট ও প্রায় 16 লাখ পাউন্ডের সম্পত্তি রয়েছে। তদন্তকারীদের দাবি, যুক্তরাজ্যে হাসিনার ঘনিষ্ঠজনদের এসব সম্পত্তি কেনার আগেই মালয়েশিয়ার অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাচার করা হয় অর্থ। বিভিন্ন চ্যানেল ঘুরে তা পৌঁছায় লন্ডনে।
দুদকের পাশাপাশি ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সিও টিউলিপের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করছে। সম্প্রতি তারা বাংলাদেশ সফরও করেন। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গণঅভ্যুত্থানের 6 মাস পূরণ হলো আজ। পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের সার্বিক স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি হলেও তা শূন্য কোঠায় নামিয়ে আনা যায়নি। আইন শৃঙ্খলা নিয়ে হিমশিম খাচ্ছে সরকার। মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। এমন বিশ্লেষণ রাজনৈতিক নেতাদের। সোহেল সামির রিপোর্ট। রক্তক্ষয়ী সংগ্রাম শেষে কাঙ্ক্ষিত অভ্যুত্থান। 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যায় ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমূল পরিবর্তনের অঙ্গীকার নিয়ে শপথ গ্রহণ করেন ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। তারপর কেটে গেছে 6 মাস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে অভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত রাজনৈতিক ও বৈষম্য বিরোধী নেতাদের কাছে প্রশ্ন ছিল, প্রত্যাশার পূরণ কতটুকু? প্রাপ্তির জায়গা থেকে আমরা অনেক ক্ষেত্রে আশাবাদী হতে পারি, কারণ বিগত 17 বছরে আমরা দেখেছি আমরা ঠিক করে কথা বলতে পারি না, ঠিক করে লিখতে পারি না। ফ্যাসিস্ট হাসিনা রেজিমের যারাই ছিলেন না কেন, তাদের বিরুদ্ধে কোনো প্রকার কথা বললেই তাদেরকে গুম করা হতো, তাদেরকে খুন করা হতো। আগে একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে ছিলাম, সেখান থেকে মুক্ত হয়ে এখন একটা গণমানুষের সরকার আমরা মনে করি। এটা যেমন একটা স্বস্তির খবর, অন্যদিকে আমাদের যে আকাঙ্ক্ষা, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের মধ্যে কিছুটা হতাশাও আছে। মৌলিক মানবাধিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে তাদের কথায়। আজকে আইন শৃঙ্খলা এই 6 মাসে আপনি উন্নতি করতে পারেন। দ্রব্যমূল্যর আজকে চরম অবনতি। কুমিল্লা আমরা সেদিনও দেখলাম একজনকে হত্যা করা হয়েছে। তাই সামগ্রিকভাবে একটা কিন্তু দেশে একটা মানে অস্থিতিশীল একটা অবস্থা বিরাজ করছে। হাসিনা সহ আসলে কিছু মানুষ দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু এই আমলাতান্ত্রিক যে ব্যবস্থা আমাদের সমাজে, সেখানে কিন্তু সেই ফ্যাসিস্ট কাঠামোর লোকজনই এখনো রয়ে গেছে। ফ্যাসিবাদের ফেলে যাওয়া সিন্ডিকেট ভাঙা গেলে জিনিসপাতির দামও নাগালের মধ্যে চলে আসবে বলে অভিমত তাদের। বাজার নিয়ন্ত্রণ করা বলেন, সিন্ডিকেটের সমস্যাগুলো বলেন, এই সিস্টেমটা ভাঙতে আমাদের মনে হয় যে কিছুটা সময় লাগবে। সেই জন্য আসলে পরিপূর্ণ সংস্কার দরকার। ডক্টর ইউনূস সাহেব নিজে ঠিক আছে, কিন্তু যে টিমটা সাজিয়েছে, আমাদের মনে হয় টিমটার মধ্যে দক্ষতা, অভিজ্ঞতা এবং সাহসের প্রচণ্ড অভাব। আদর্শগত ভিন্নতা থাকলেও বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখার প্রশ্নে সেই লক্ষ্যে সংস্কার ও নির্বাচনের ব্যাপারে একমত তারা। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের 6 মাস পেরিয়ে গেলেও উন্নত চিকিৎসা, পুনর্বাসন, রাষ্ট্রীয় স্বীকৃতি সহ বিভিন্ন দাবিতে এখনও রাস্তায় নামছে আন্দোলনে আহতরা। তারা বলছেন, সরকার আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে না পারায় রাজপথে নামতে বাধ্য হচ্ছে তারা। শিউলি স্বপ্নামের রিপোর্ট। পিকআপ চালক সাইফুল জুলাই আন্দোলনে গুলিতে বাম পায়ের হাড় ভেঙে 6 খণ্ড। ঋণ করে চিকিৎসায় খরচ করেছেন প্রায় লাখ টাকা। তিনি বললেন, জুলাই ফাউন্ডেশন ঘোষিত 1 লাখ টাকা পেতে তাকে অন্তত 4 বার আসা যাওয়া করতে হয়েছে। 2 থেকে 2,500 ভাইদেরকে আমাদের আর্থিক সহযোগিতা সরকারিভাবে ঘোষণা দিয়েছে। আরও তো 20,000 ভাইরা আছে, তারা কবে পাবে, তারা আসলে কিভাবে পাবে, এগুলা কিন্তু তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। 10ম শ্রেণীর ছাত্র আলামিন গুলির আঘাতে হারিয়েছে একটি পা। বেশ কয়েকবার জুলাই ফাউন্ডেশন অফিসে গিয়েও পায়নি অনুদানের অর্থ। 1 লাখের জন্য আমি প্রায় আমার 20,000 টাকা গাড়ি ভাড়া গেছে। ওদের দায়িত্ব ছিল যে আমাদের টাকা ওরা নিজ দায়িত্বে আমাদের কাছে পৌঁছে দেওয়া। এখন এই টাকার জন্য আমরা কেন দৌড়াদৌড়ি করব? সরকার আহতদের উন্নত চিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনের প্রতিশ্রুতি দিলেও এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি অভিযোগ তাদের। এখন পর্যন্ত আমাদের সুচিকিৎসা দিতে পারলো না, আমাদেরকে নিয়ে একটা ঘোষণা দিতে পারলো না, একটা প্রণোদনা প্যাকেজ তৈরি করতে পারলো না। 6.5 মাস হয়েছে সরকারিভাবে আমরা এখনো পর্যন্ত শুধু আশ্বাসই পেয়েছি। ছাত্র জনতার রক্তের মূল্য কি অন্তর্বর্তী সরকার দিতে পারছে, এমন প্রশ্নও করছেন কেউ কেউ। তারা আমাদেরকে ডাকছিল, বিধায় তো আমরা আসছিলাম আন্দোলনে। সুচিকিৎসা না দেয় তাহলে আমরা কোথায় যাব? কোনো কর্তৃপক্ষ এসে আমাদের পাশে দাঁড়ায় নাই। এটা আমার সরকার, আমার জন্য সে যদি কিছু না করে যেতে পারে, পরে সরকার আমার জন্য কি করবে সেটা আমি ওটার উপরে গ্যারান্টেড না। আহতদের উন্নত চিকিৎসার জন্য সরকারি উদ্যোগে এরই মধ্যে বিদেশে পাঠানো সহ কিছু উদ্যোগ নেওয়া হলেও সেসব কাজ ধীরগতির বলে প্রশ্ন উঠেছে। শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাজেও রয়েছে ধীরগতির অভিযোগ। নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে সংস্থাটির সিইও বলছেন, দ্রুত সময়ে ফাউন্ডেশনের অনুদান দেওয়ার চেষ্টা চলছে।
আমাদের কাছে এমনও আহতরা আসে যারা বিভিন্ন রকম মানে আন্দোলনের আহত না, সেই সময়কার যারা সরকারের পক্ষের দল ছিল তাদের লোকজনও কিন্তু এই আন্দোলনে আহত হয়েছে। আমরা চাই না যে কোনো দোসর সরকারের কোনো ব্যক্তি আমাদের যে প্রকৃত আহত এবং শহীদ ভাই বোনরা আছে তাদের নামের পাশে যাতে তাদের নামগুলো অন্তর্ভুক্ত করতে পারে এবং কেউ যাতে কোনো রকম প্রতারণার আশ্রয় নিতে না পারে। সরকারি উদ্যোগে আহতদের দ্রুত গেজেটভুক্ত করা, কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করা জরুরি বলেও মত দেন তিনি। চিকিৎসা কিভাবে করতে হবে সেটি অবশ্যই সরকারের দায়িত্ব এবং সরকারের উচিত এই দায়িত্বটি সঠিকভাবে পালন করা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। কোনো কারিগরি ত্রুটি না থাকলে রোজায় লোডশেডিংয়ের আশঙ্কা নেই বলে মনে করছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। উৎপাদন নির্বিঘ্ন করতে গ্যাস আমদানি 900 ঘনফুট থেকে বাড়িয়ে 1200 ঘনফুট করতে অর্থ মন্ত্রণালয়ের কাছে বরাদ্দও চাওয়া হয়েছে। উপদেষ্টা জানান, এখনই বিদ্যুতের দাম বাড়ানো ঠিক হবে না। বিস্তারিত মাহতাব মিনহাজের প্রতিবেদন। বিকেলে বিদ্যুৎ ভবনে রমজানে বিদ্যুতের সরবরাহ নিয়ে মতবিনিময় সভা করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম খান। সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়াতে আরও গ্যাস আমদানির কথা ভাবছে সরকার। বিদ্যুতের জন্য 900 MMCFD গ্যাস দেওয়া হয়, এই রোজার মাসের জন্য এটা 1200 MMCFD-তে উন্নীত করা হবে। এই জন্য অতিরিক্ত জ্বালানি আমদানি করতে হবে, যেহেতু আমাদের গ্যাসের যেহেতু কমতেছে। এই মুহূর্তে দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানান উপদেষ্টা। আমাদের উপর অনেক প্রেশার থাকা সত্ত্বেও কিন্তু আমরা দাম বাড়াই নাই। আমরা ব্যয় সংকোচন করে এটা করার চেষ্টা করতেছি এবং অন্তত এই যে এখন ইমিডিয়েটলি আমাদের বাড়ানোর কোনো বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। লোডশেডিংয়ে কোনো বৈষম্য হবে না। যদি লোডশেডিং হয় তবে ঢাকাতেই প্রথম হবে বলে মন্তব্য করেন জ্বালানি উপদেষ্টা। লোডশেডিংটা আমার বাড়িতেই প্রথম শুরু হবে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। এবার অমর 21 বইমেলার খবর। পঞ্চম দিনে লেখক, পাঠক আর দর্শনার্থীদের পদচারণায় মুখর অমর 21 বইমেলা। ছাত্র জনতার আন্দোলনের পরের এ মেলায় এসেছে ভিন্ন ধরনের বইসহ বহুমাত্রিক প্রকাশনা। তানজিলা তাসনিমের রিপোর্ট, জানাচ্ছেন মহিমা পলি। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বইমেলায় প্রকাশিত হচ্ছে বিভিন্ন ধারার বই। পাঠকের আকর্ষণের অন্যতম জায়গা এবছর দখল করে নিয়েছে রাজনৈতিক ঘরানার বই। আলোচিত রাজনীতি বিষয়ক বইয়ের মধ্যে রয়েছে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বই। বিভিন্ন স্টলের কর্মীরা বলছেন, এসব বইয়ের কাটিতে বেশি। জুলাইয়ের যে ইতিহাসগুলো এগুলো যাতে বিকৃত না হয়, সেক্ষেত্রে পাঠকদের কাছে জুলাই কেন্দ্রিক সকল বইগুলো পৌঁছে দেওয়া। পুরনো বই থেকে এবারে আমাদের স্বাধীনতার স্বাধীনতার বইগুলো বেশি বিক্রি হচ্ছে। ছাত্রদের পাশাপাশি যারা মধ্যম বয়সী আছে তারা হচ্ছে যে রাজনৈতিক যে বইগুলো আছে সেগুলোর প্রতি একটু আগ্রহ প্রকাশ করছেন বেশি। নতুন দিগন্তে জেগেছে ভোর, এইটার প্রতি সবদের গ্রাহকদের, পাঠকদের অনেক আগ্রহ হয়েছে। যদি সারিয়াল ফিকশনে পছন্দ করেন বা জানার ইচ্ছা থাকে, তাহলে এই বইটা পড়ে আপনারা সেই জিনিসগুলো সম্বন্ধে জানতে পারেন। বই কেনার পাশাপাশি মেলা ঘুরে ঘুরে দেখছেন অনেকেই, পছন্দ করে রাখছেন বই। যে স্বাধীনভাবে কথা বলার, স্বাধীনভাবে লেখার এই কথাগুলো কিন্তু বইতে এসেছে। এবার কিন্তু মেলাতে এই স্টলগুলোতে ভিন্ন ধরনের ব্যাপার, সেটা হচ্ছে সমন্বয়, সব কিছু বিষয়ে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যে ধরনের লেখা হচ্ছে আগে 100 বছর ধরে, এটাই হয়তো নতুন বাস্তবতাকে নিয়ে যাবে, মানুষ জানবে। অনেক বিদেশি দর্শনার্থীরাও আসছেন বাঙালির প্রাণের এই মেলায়, সম্মান জানাচ্ছেন বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতিকে। And I've seen so many books that have been translated, books that I've read in English, now I'm seeing them in your language, in your native language. I think it is very powerful and it's a very good movement. I love it. মহিমা পলি, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। তিনটি নতুন এসি/ডিসি রিচার্জেবল ফ্যান উন্মোচন করেছে ল্যাক্স ইলেকট্রনিক্স লিমিটেড। বুধবার উদ্বোধনী ইভেন্টে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মোহাম্মদ আমান আবরার, বিক্রয় প্রধান তৌসিফ আহমেদ। নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে 16 ইঞ্চি ডুয়েল ব্যাটারি ফ্যান, 14 ইঞ্চি এলইডি লাইট ও মোবাইল চার্জিং সুবিধা সহ ফ্যান এবং দেশের প্রথম ডিজিটাল ডিসপ্লে ফ্যান।
পণ্যগুলো দেশ জুড়ে ল্যাক্সফো ইলেকট্রনিক্স লিমিটেডের অনুমোদিত ডিলার ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। গুণগত মানের শ্রেষ্ঠত্বের আত্মবিশ্বাসে নির্দিষ্ট মডেলের ইনভার্টার এসির পিসিবিতে 5 বছরের ওয়ারেন্টি সুবিধা ঘোষণা করেছে দেশের নাম্বার 1 এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটন। বুধবার সকালে রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে ডিক্লারেশন প্রোগ্রামে এসির বিক্রয়োত্তর সেবায় এসব সুবিধা ঘোষণা করে ওয়ালটন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উদ্বোধন করা হয় এসি এক্সচেঞ্জ অফার। এর আওতায় গ্রাহকরা যে কোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ওয়ালটনের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ নতুন মডেলের এসি কেনার সুযোগ পাচ্ছেন। পুরনো এসি জমা দিলে গ্রাহক তার পছন্দ করা নতুন ওয়ালটন এসির মূল্য থেকে 25% ছাড় পাবেন। ক্রেতারা চলতি বছরের 1 ফেব্রুয়ারি থেকে ওয়ালটনের ইনভার্টার এসি কেনার ক্ষেত্রে এসব বিক্রয়োত্তর সুবিধা পাচ্ছেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাইটেকের এমডি নজরুল ইসলাম সরকার ও ইউসুফ আলী। বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ দাবি করে তার সংস্কারের দাবি জানিয়েছেন আবাসন ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে তারা বলেন, ড্যাপের ফলে দেশের বড় শহরগুলোতে উন্নয়ন স্থবির হয়ে গেছে। পাশাপাশি ভবনের উচ্চতা কমিয়ে দেয় আবাসন ব্যবসায়ীরা ঢাকার ভেতর কোনো বাড়ি তৈরি করতে পারছে না। এতে জমির মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। 15 দিনের মধ্যে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা বাস্তবায়ন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। ড্যাপ যদি বাস্তবায়ন হয়, আগামী 10 বছর পরে আপনি দেখবেন যে খাদ্য সংকট দেখা দেবে বাংলাদেশে। কারণ ঢাকা সিটি এত সম্প্রসারিত হবে, ওইদিকে ময়মনসিংহ, এইদিকে কুমিল্লা, ওইদিকে পদ্মা ব্রিজ, ওইদিকে আরিচা, পুরো ঢাকা সিটি হয়ে যাবে, একটু ধানি জমি থাকবে না। আগামী 15 দিনের মধ্যে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা বাস্তবায়ন করতে হবে। কোনো ধরনের কোনো সময় ক্ষেপণ এবং টালবাহানা চলবে না। এই সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে জমির মালিকগণ সহ অংশীজনদের সাথে নিয়ে কঠোর আন্দোলন শুরু করা হবে। এই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পলাতক হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ধানমন্ডি 32 নম্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুর। বিমান বাহিনীর সাবেক প্রধানের দুর্নীতি অনুসন্ধানে দুদক, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান কারাগারে। সংস্কারের নামে ষড়যন্ত্রের আশঙ্কা তারেক রহমানের, দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠার তাগিদ। সরকারের কাছে 2 সংস্কার কমিশনের প্রতিবেদন, ঢাকায় মহানগর সরকার গঠনের সুপারিশ। হাসিনাকে হত্যা চেষ্টা মামলার সব আসামি খালাস, সাংবাদিকদের উপর হামলা আদালত বর্জন। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।